দ্রবণের সংজ্ঞা দেই। দ্রবণ হইল দ্রব এবং দ্রাবক দিয়ে গঠিত, প্রথম কথা, ঠিক আছে। আর দ্রবণে দ্রবের উপস্থিতির উপর ওকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। সম্পৃক্ত, অসম্পৃক্ত, আর হল অতিপৃক্ত। এখন দেখো, হ্যাঁ, সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে ব্যাপারটা হলো এরকম, ধরো তোমাদের একটা ক্লাসরুম আছে, এই ক্লাসরুমে তোমরা 9 জন স্টুডেন্ট বসতে পারো, 9 জন স্টুডেন্ট বসার ব্যবস্থা আছে, তাইলে সেই ক্লাসরুমে যদি ঠিক 9 জনই বসে, তাহলে আমরা বলি যে এই ক্লাসরুমটা হচ্ছে স্টুডেন্ট দ্বারা সম্পৃক্ত। 9 জন বসা যাইতে পারে সেখানে। তার মানে কোনো একটা দ্রবণের মধ্যে সর্বোচ্চ তো যতটুকু দ্রবীভূত থাকতে পারে, ঠিক ততটুকু দ্রব যদি দ্রবীভূত থাকে আমরা বলি এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত, ক্লাসরুম তোমাদের স্টুডেন্ট ধারণ করতে পারে, এই যে আমাদের ক্লাসরুমটার মতো আর কি, স্টুডেন্ট 300 কিন্তু আসছে 17 জন, বুঝো নাই? এখন এখানে কী হয়েছে দেখো, সিট আছে হইলো 9টা, স্টুডেন্ট আসছে হচ্ছে তোমাদের মতো ইরেগুলার স্টুডেন্ট মনে করো, 9 জনের মধ্যে 5 জন আসছে, তাহলে এটা হবে কি? অসম্পৃক্ত। এখানে চাইলে আরও নতুন করে কি করা যাবে? স্টুডেন্ট ইন করানো যাবে। তার মানে একটি দ্রবণে যতগুলো দ্রব দ্রবীভূত হইতে পারে, যদি তার চেয়ে কম দ্রব দ্রবীভূত থাকে, ঠিক আছে, চাইলে আরও দ্রব দিলে ওখানে দ্রবীভূত হবে এমন হয়, তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, অসম্পৃক্ত দ্রবণ। হ্যাঁ, কিন্তু কলয়েড বুঝাইতে গেলে তো প্যাঁচ লাগাই ফেলবা ভাইয়া, দুইটা একসাথে একই দিনে বুঝাইলে প্যাঁচ লাগাই ফেলবা। লাস্ট লেকচারে কর্মক্ষী যেদিন আছে ওই দিন আমরা কলয়েড বুঝাবো, ডোন্ট ওয়ারি। এখন দেখো অতিপৃক্ত, কলয়েড হলো সাইজের সাথে রিলেটেড, যে দ্রবগুলোর সাইজ কেমন এটার উপর রিলেটেড। এখন অতিপৃক্ত মানে কি জানো? ক্লাসের স্টুডেন্ট হলো 3টা, এই 9টা সিট আছে, কিন্তু হুট করে দেখা গেল একদিন ক্লাসের স্টুডেন্ট চলে আসছে, তোমার এক্সট্রা স্টুডেন্ট চলে আসছে, ধরো 9 জন বসানো যাইতো, 11 জন স্টুডেন্ট চলে আসছে। এখন আজকে যে ঘটনাটা ঘটবে সেটা হবে অতিপৃক্ত বা অদক্ষিপ্ত দ্রবণ, অতিপৃক্ত বা অদক্ষিপ্ত দ্রবণ। দেখো, অতিপৃক্ত অথবা অদক্ষিপ্ত। এইটা হচ্ছে 3 ধরনের দ্রবণ। এখন দ্রাব্যতা কি জানো? দ্রাব্যতা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রায় মানে নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে, এই ভালো কথা, আমার মোবাইলে চার্জ আছে কি না? ও মেলা চার্জ, 42%। ওকে, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়, তাকে দ্রাব্যতা বলে। এখন ধরেন আপনার কাছে একটা এরকম একটা দ্রাবক আছে, 100 গ্রাম দ্রাবক নিয়ে কোনো টেনশন নাই, দ্রাবক হলো পানি, এখন এই যে 100 গ্রাম দ্রাবকের মধ্যে আপনি মনে করেন আপনার
20 গ্রাম দ্রব আছে এবং এই দ্রব দেওয়ার পরে আমার এই দ্রবণটা সম্পৃক্ত হয়েছে, তাহলে আমি কি বলবো, আমার এখানে এই দ্রাব্যতা কত, দ্রাব্যতা হলো 20। এবং আপনি একটা জিনিস দেখেন, এখানে এটা হলো দ্রাব্যতা হলো 20 গ্রাম পার 100 গ্রাম, 20 গ্রাম পার 100 গ্রাম, মানে 20 গ্রাম, এই যে এভাবে লেখা যায় 20 গ্রাম দ্রবীভূত আছে পার 100 গ্রাম দ্রাবকে, 20 গ্রাম দ্রবীভূত আছে পার 100 গ্রাম, মানে পার 100 গ্রাম দ্রাবকে, মানে 20 গ্রাম দ্রব দ্রবীভূত আছে 100 গ্রাম দ্রাবকে। এই যে দেখেন 20 গ্রাম পার 100 গ্রাম, যেখানে ওরা এককটা কী দাঁড়াইলো, তাহলে গ্রাম পার 100 গ্রাম দাঁড়াইলো। দ্রবের কথা দ্রাবক মানে গ্রাম পার 100 গ্রাম দেখলে আমরা বুঝি এখানে উপরেরটা দ্রব নিচেরটা কি দ্রাবক, উপরেরটা দ্রব নিচেরটা কি দ্রাবক, উপরেরটা দ্রব নিচেরটা কি দ্রাবক। এখন মজার ব্যাপার হলো কি জানেন, আপনি যখন এইভাবে কোনো কিছুকে প্রকাশ করেন না, তখন আপনি এককবিহীন লিখলেও আমরা বুঝি। আপনি যদি লেখেন কোনো একটা লবণের দ্রাব্যতা 20, তখন আমরা কি বুঝি জানেন, আপনি আসলে ওই লবণের দ্রাব্যতা বলছেন 20 গ্রাম পার 100 গ্রাম। গ্রাম পার 100 গ্রাম যে একক, এইটা আপনি চাইলে কি করতে পারেন, এই গ্রাম পার 100 গ্রাম এটা আপনি না লিখলেও কি হবে, আপনি যদি 20 লেখেন তখন আমরা বুঝি এটা কি হবে, 20 লেখেন তখন আমরা বুঝি এটা হলো গ্রাম পার 100 গ্রাম। ওকে, এখন দেখেন এই টাইপের দ্রাব্যতার জন্য, দ্রাব্যতা মূলত আমি 3 ধরনের দ্রাব্য, 3টা সংজ্ঞা দেব দ্রাব্যতা, ঠিক আছে। তো এই টাইপের যে দ্রাব্যতাগুলো, এদের জন্য ম্যাথ কেমন, এদের জন্য ম্যাথগুলো আমি একটু দেখাই আপনাকে। দেখেন এদের জন্য ম্যাথের সূত্রটা হচ্ছে এরকম, S ইকুয়াল m into 100 by capital M minus small m, S equal m into 100 by capital M minus small m। এখানে m হইল দ্রবের ভর, ক্যাপিটাল M হইল দ্রবণের ভর, m minus m হইল দ্রাবকের ভর, S ভদ্রলোক হইল দ্রাব্যতা। ওকে, এখন আমরা এখান থেকে যদি আমরা একটা ম্যাথ করতে চাই, ম্যাথটা কেমন হবে, ম্যাথটা হবে এরকম, যদি $150 গ্রাম কোনো সম্পৃক্ত দ্রবণে 30 গ্রাম দ্রব দ্রবীভূত থাকে, তবে দ্রাব্যতা কত। ওকে, ঠিক আছে। এখন যদি 150 গ্রাম কোনো সম্পৃক্ত দ্রবণে 30 গ্রাম দ্রব দ্রবীভূত থাকে, তবে তার দ্রাব্যতা কত, এটা চাইছে আমাদের কাছে। আমরা এটা যদি করি, S ইকুয়াল m into 100 by capital M minus small m। এখন এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো এরকম যে m এর মান কত, এই ম্যাথের জন্য m এর মান কত, ম্যাথের জন্য m এর মান হচ্ছে 30। এই যে দেখেন ক্যাপিটাল M এর মান কত, ক্যাপিটাল M হইল 150, তাইলে দ্রাবকের মান কত, m minus m কত, 150 minus 30, 120, 30 বাই 120 গুণ 100, 25, দ্রাব্যতা হইল 25, দ্রাব্যতা 25। একটু খেয়াল করেন, সহজ ম্যাথ, আমি আশা করি ভুল হওয়ার চান্স নাই, ভুল হওয়ার চান্স নাই। ওকে,
এবার দেখেন গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা। এবার সংজ্ঞা কিভাবে দেব দেখেন, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণটি পরিণত হয় তাকে ওই দ্রবণের দ্রাব্যতা বলে। দ্রবের দ্রাব্যতা বলে। দেখেন নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে আগে কি ছিল, 100 গ্রাম দ্রাবকে ছিল, দুটার মধ্যে জি গ্রাম একক হবে। দেখেন তাহলে কি হলো, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয় তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। একটু বোঝার চেষ্টা করেন, আমাদের এখানে মূলত গ্রাম পার লিটার, এই যে দেখেন দ্রবের একক, ধরেন কোনো একটা জায়গায় আমি এরকম এই যে 1 লিটার একটা এটা ধরেন কতটুকু নিব, 1 লিটার একটা দ্রবণ নিছি, হ্যাঁ 1 লিটার একটা দ্রবণ একেবারে দ্রাবক সব দেওয়ার পরে এটা 1 লিটার হয়েছে, ঠিক আছে। নেওয়ার পরে আমি দেখলাম এখানে কত গ্রাম দিছিলাম জানেন দ্রবণ, আমি এখানে দ্রব দিছিলাম ধরেন 20 গ্রাম দ্রব দিছি। এখন দেখেন এইটার জন্য দ্রাব্যতা কী হবে, এটা হবে 20 গ্রাম দ্রব বাই 1 লিটার দ্রবণ। 1 লিটার কি দ্রবণ, আগে কিন্তু নিচে 100 দ্রাবক ছিল, ঠিক আছে। তাহলে হলো এটার একক হলো গ্রাম পার লিটার, 20 গ্রাম পার লিটার, মানে গ্রাম পার লিটার ডিল করে হচ্ছে দ্রব বাই দ্রবণ নিয়ে, আর আগে যে গ্রাম পার 100 গ্রাম সে ডিল করে হচ্ছে দ্রব বাই দ্রাবক নিয়ে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখানে কারে নিয়ে ডিল করে, দ্রব বাই দ্রবণ নিয়ে ডিল করে। গ্রাম পার লিটার কি নিয়ে ডিল করে, দ্রব বাই দ্রবণ নিয়ে। আর গ্রাম পার 100 গ্রাম কি নিয়ে ডিল করে, দ্রব বাই দ্রাবক নিয়ে, ঠিক আছে। এইটা এককহীন করা যাবে না কখনো, গ্রাম পার 100 গ্রামকেই কেবল কি করা যাবে, এককহীন করা যাবে, ওকে এককহীন করা যাবে না কখনো। গ্রাম পার লিটারকে কখনোই এককহীন করা যাবে না, ওকে। এরপর আরেকটা লিখি আমি, মানে আমি যদি দ্রাব্যতা বলি তাহলে দ্রাব্যতার সেগমেন্ট হইল কয়টা, 3টা। একটা হলো গ্রাম পার 100 গ্রাম और এককহীন, একটা হলো গ্রাম পার লিটার, আরেকটা হলো মোল পার লিটার। তো মোল পার লিটার এককে দেখেন মোল পার লিটার। দেখেন নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়, এটাকে আমরা বলবো হচ্ছে
মোল পার লিটার এককে দ্রাব্যতা। ঠিক আছে, মানে আপনি এরকম একটা লবণ নিলে দ্রবণ নিলেন, তো সেটার মধ্যে ধরেন এটা হলো 1 লিটার দ্রবণ, আর এর মধ্যে আপনি 1 মোল সোডিয়াম ক্লোরাইড দিলেন তাইলে, অথবা 2 মোল সোডিয়াম ক্লোরাইড দিলেন তাইলে এটা হলো 2 মোল পার লিটার। 2 মোল পার লিটার হলো ওর দ্রাব্যতা। মুবাশশির ভাইয়া, এটাই কি লাস্ট টপিক? এরপরে দ্রাব্যতা গুণফল করবেন না? ওকে, তাহলে 2 মোল পার লিটার, 2 মোল পার লিটার। ঠিক আছে, এখন এটা হলো মোল পার লিটার এককে দ্রাব্যতা। ঠিক আছে, এরপর দেখেন দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব, এটা জাস্ট জানার জন্য হালকা একটু দেখাই দিচ্ছি। কিছু কিছু লবণ আছে যাদের ক্ষেত্রে, হ্যাঁ এদিকে ধরেন দ্রাব্যতা আর এদিকে হলো ধরেন তাপমাত্রা। এখন এমন কিছু লবণ আছে যাদের ক্ষেত্রে তাপমাত্রা আপনি যত বাড়াবেন, দ্রাব্যতা তত বাড়বে। ধরেন এই যে এটা, তাপমাত্রা যত বাড়াইছেন আপনি, দ্রাব্যতা তত বাড়বে কিছু কিছু লবণ। আবার এখন দেখেন যে ঘটনা ঘটছে সেটা হইল, কিছু কিছু লবণের ক্ষেত্রে মানুষ সার্ভিস কম দেয়, কম ক্লাস নিতে চায়, ফাঁকিবাজি করে। তোমরা দেখি স্টুডেন্ট হয়েও তোমরা পেমেন্ট করেও ফাঁকিবাজি করতেছো বাবা। হ্যাঁ, উদ্ভাসের তুখর ব্যাসের মতোই তো নিব। আমার পোলাবন তো সব তুখর হবে ভাই, এটা কোনো কথা কইলাম মিয়া। অর্গানিক কেমিস্ট্রি ক্লাসগুলো হবে 7 ঘন্টা 8 ঘন্টা করে ইনশাল্লাহ, প্ল্যান আছে যদি আপনারা সময় দেন ওইভাবে। এখন দেখেন এখানে এই যে এটা হলো এ টাইপ লবণ, এই টাইপ, আর এটা হলো বি টাইপ লবণ। আর সি টাইপ লবণ কেমন জানেন? সি টাইপ লবণ প্রথমে বাড়বে, এরপরে কমবে দ্রাব্যতা। সি টাইপ লবণ। এই যে এ টাইপ লবণ কারা? এ টাইপ লবণ হলো যাদের ভাঙনের বিক্রিয়া তাপ হারি। আর বি টাইপ লবণ কারা? বি টাইপ লবণ যাদের ভাঙনের বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী। আর সি টাইপ লবণ কারা? সি টাইপ লবণের প্রথম অংশটা হলো এ টাইপ লবণের মতো। কেমন? ধরেন EF এনমোল পানি, এগুলো সোডিয়াম কার্বনেট 5 মোল পানি যেটা কপার সালফেট 5 মোল পানি যেটা ওইটাই EF প্লাস এনমোল পানি। আপনি দেখেন এইখানে যে ডেলএইচটা হচ্ছে পজিটিভ। এরপরে EF এর ভাঙার যে বিক্রিয়া সেটা হবে তাপ আর E প্লাস F মাইনাস ডেলএইচ ইকুয়াল মাইনাস। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে আপনি এই যে তিনটা টাইপের কিছু লবণ, আপনি সবসময় ভাইবেন না যে লবণ সবগুলো তাপমাত্রার সাথে সাথে বাড়ে দ্রাব্যতা। ঠিক আছে, লবণের তাপমাত্রার সাথে সাথে দ্রাব্যতা কমতেও পারে, বাড়তেও পারে। ওকে, এবার দেখেন এইখানে একটা ব্যাপার আছে। সোডিয়াম ক্লোরাইড সম্পর্কে আপনাদের বইয়ে যে ডাটাটা দিছে এটা আসলে রং ডাটা। আপনাদের বইয়ে সোডিয়াম ক্লোরাইড যে এ টাইপ লবণের সাথে রাখা হয়েছে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এইরকম লবণ, এই যে এরকম সোজা মানে তাপমাত্রার সাথে ওর দ্রাব্যতার কোনো সম্পর্ক নাই। তাপমাত্রা বাড়াইলে কমাইলে ও দ্রাব্যতা একই থাকে। ঠিক আছে,
আর সি এরটা হচ্ছে দেখেন, সি এরটা হচ্ছে সবার আগে এই যে ইএফ এন মোল পানি, প্রথম হলো পানি বের হওয়ার যে বিক্রিয়া লবণের মধ্যে, যেমন ধরুন কপার সালফেট 5 মোল পানি, ঠিক আছে। তো আপনি প্রথমে কপার সালফেট যোগ 5 মোল পানি আলাদা হয়ে যাবে। এই যে 5 মোল পানি আপনি আলাদা করতেছেন, তার মানে সেইখানে ডেলএইচের মান কেমন হবে? পজিটিভ। পানি বের হয়ে যাওয়ার সকল বিক্রিয়াই কেমন? পজিটিভ। এখন খেয়াল করেন, এরপর লবণ নিজে ভাঙবে না, লবণের আয়নগুলো, পানি সব বের হয়ে গেছে, লবণের যে আয়নগুলো এটা নিজেরা ভাঙবে না, এরা ভাঙলে এটা হয়ে যাবে ডেলএইচ হবে নেগেটিভ, ঠিক আছে। গ্রাফ বুঝো নাই, গ্রাফ যারা বুঝো নাই তাদের জন্য আমি বলি, এটা হচ্ছে তোমরা লাসাতিলীয় নীতি যদি বুঝো, দেখো লাসাতিলীয় নীতির ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হলো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি তুমি বাড়াও তখন এই বিক্রিয়া যাবে সামনের দিকে। দেখো এখন এই বিক্রিয়া যদি সামনের দিকে যায় তাহলে দ্রাব্যতা কি হয়? বেড়ে যায়। এই যে দ্রাব্যতা বেড়ে গেছে এ টাইপের ক্ষেত্রে। এখন দেখো এটা এই সামনের দিকে গেলে এই যে সামনের বিক্রিয়া দ্রাব্যতা বাড়ার আর পিছনের বিক্রিয়া কি দ্রাব্যতা কমা। এখন এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বাড়াও বিক্রিয়া কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে যাবে। পশ্চাৎ দিকে যাওয়া মানে কি? দ্রাব্যতা কমে যাওয়া। এই যে দেখো দ্রাব্যতা কমে গেছে, আর ওর জন্য এটা তাপহারী বিক্রিয়া, সো দ্রাব্যতা বাড়বে। এই যে এটা রেড পোর্শন, আর এই যে এইটা হইল তাপ উৎপাদী বিক্রিয়া, দ্রাব্যতা কমে যাবে। আশা করি বুঝতে পারছো। ডেল এইচ তাপহারী বাবা, ডেল এইচ তাপহারী, আমি ভুলে মানে স্লিপ অফ টাং হইতে পারে, তাপহারী আর এটা হলো তাপ উৎপাদী ভাইয়া, হ্যাঁ, আর এটা হলো এই যে তাপহারী আর এটা হলো তাপ উৎপাদী, স্লিপ অফ টাং হইতে পারে। ওকে, ঠিক আছে। এটা দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। এখন হলো আমরা দেখব দ্রাব্যতার উপর চাপের প্রভাব, হেনরির সূত্র। এই বোর্ডটায় লিখলে কাঁধ ব্যথা হয়ে যায়, মানে কেমন একটা আর বোর্ডে লেখার সময় আমার হাত এখানে রাখলে খুব কমফোর্ট হয়, বাট একটা সমস্যা হইল বোর্ডটা উঁচুতে হয়ে গেছে অনেক, মানে আমি তো একটু ছোট ট্যাবলেট, বুঝতে পারছেন, এই জন্য আর কি। যাই হোক, প্যারা নাই। দ্রাব্যতার উপর চাপের প্রভাব, তো দ্রাব্যতার উপর চাপের প্রভাব যদি আমরা চিন্তা করি তাহলে আপনাকে চিন্তা করতে হবে কোক কেমনে বানাইছে, কোকা কোলা কীভাবে বানানো হয়েছে। তো কোকা কোলা বানানোর সময় ওরা কী করছে জানেন? ওরা পানি নিছে, হ্যাঁ, ওরা পানি নিছে, কোকা-কোলা ওরা পানি নিল, পানি নেওয়ার পরে পানির মধ্যে স্যাকারিন দিল, মিষ্টি পানি বানাইলো। দেখলো তো মানুষ এই মিষ্টি পানি তো খাবে না, এখন খাওয়ার জন্য কি করতে হবে? ওর মধ্যে একটা ছাঁচ দিয়ে দিতে হবে, পুষ্পার মতো করে লিখতে হয়, হ্যাঁ রাইট, ওকে। আর কতক্ষণ কে এইটা? রাফি, হ্যাঁ। তুমি কেন নিজেকে মনে করো যে ঢাকা ইউনিভার্সিটি আর অন্যান্য বিশ্ববিদ্যালয় তোমারে নিবে? বলো, তুমি একটা বড় ক্লাস যদি না করার যোগ্যতা না থাকে তোমার, তাহলে তোমারে কি নেওয়া উচিত? এই তো এটা দিয়েই তুমি প্র্যাকটিস করো, তোমারে কেন নিবে? তুমি কেন ডিফারেন্ট? তুমি এই যে 14 এপ্রিল আজকে যে একটা নববর্ষ, তুমি বন্ধুর সাথে বান্ধবীর সাথে ঘুরতে যাও নাই, তুমি ক্লাসে আসো, এটা অনেক বড় একটা ব্যাপার না? অনেক বড় একটা স্যাক্রিফাইস না? এটা বিনিময়েই তুমি একটা ভার্সিটি পাবা, ঠিক আছে। এখন দেখো এই যে কোকা কোলা, হ্যাঁ, কোকা কোলা বানানোর সময় প্রথমে তুমি চিন্তা করো, আমার এরপরে প্যারালালি 12:30টার দিকে আমার ক্লাস আছে, যে এখন 11:54, সেই ক্লাসটা হয়তো আমরা 1টা থেকে নিব। এখন 11:54 তো, তাহলে সারাদিনই ক্লাস, আর তোমরা এটা কোনো কথা মিয়া, করতেই কষ্ট ক্লাস আর করাইতে। এখন দেখো এই যে কোকা কোলার ওরা হচ্ছে পানি নিল আর স্যাকারিন দিল, মিষ্টি জিনিস মানুষ খাবে না, যাই হোক। এখন এই পানির মধ্যে একটা ঝাঁজ দেওয়া লাগবে, এই ঝাঁজের জন্য ওরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিয়েছে। ঝাঁজের মধ্যে এখন তুমি পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড, ভাইয়া পানির অণুগুলো কেমন? এই যে এরকম, এদের মধ্যে যদি তুমি কার্বন ডাইঅক্সাইড দিতে চাও কি ঘটনা ঘটবে বলো তো? কার্বন ডাইঅক্সাইড কি খুব ইজিলি পাস করাইতে পারবা? কার্বন ডাইঅক্সাইড এক একটা অণু হলো এরকম, এদিকে কি এর মধ্যে দেওয়া সম্ভব? সম্ভব।
কেমনে? ওদেরকে চাপ দিব আমরা, চাপ দিলে কি হয়ে যাবে? ওই যে এর ভিতরে ভিতরে ঢুকে যাবে, দেখো ভিতরে ভিতরে ঢুকে যাবে। এই যে দ্রাব্যতার উপর চাপের প্রভাব এইটা মূলত। হ্যাঁ, তরল দ্রাবকে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা, এখানে দ্রাবককে, এখানে দ্রাবক হইল পানি, পানি হইল দ্রাবক, আর কার্বন ডাইঅক্সাইড কি? দ্রবক। তাহলে তরল দ্রাবকে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা চাপের সমানুপাতিক। তরল দ্রাবকে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা হচ্ছে চাপের সমানুপাতিক, এস সমানুপাতিক এই। তাইলে এস ইকুয়াল হচ্ছে KH পি। এটা মূলত হেনরির সূত্র। এটা হলো কার সূত্র ভাইয়া? হেনরির সূত্র। ওকে, হেনরির সূত্র। এখন দেখো KH নিয়ে কথাবার্তা বলি আমরা একটু। KH মানে হচ্ছে S/P। KH মানে হচ্ছে, ওকে, KH নিয়ে আমরা একটু কথা বলবো। KH মানে হচ্ছে S/P। এখন দেখো S কি? S হচ্ছে এস হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতার কোন এককটা ব্যবহার করব? দ্রাব্যতার মোল পার লিটার এককটা ব্যবহার করব। দ্রাব্যতার সবচেয়ে পপুলার একক কিন্তু মোল পার লিটার। হ্যাঁ, এদিকে এটিএম। তাহলে কী হবে? KH এর একক হবে মোল পার লিটার পার এটিএম। এটা জাস্ট মনে রেখো তোমরা। এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুব কম, যদি আসেও তাহলে কী করবা? এই যে কিসের মান বের করতে দেয়, এস বের করতে দিলে KH এর মান বলে দিবে, পি এর মান, চাপের মান বলে দিবে। সুন্দর, এই দুইটা গুণ করে দিলেই তুমি কিসের মান পাবা? এস এর মান পাবা। আর যদি তুমি KH এর মান বের করতে চাও তাহলে কী হবে? S/P। S/P কি হবে? P। S/P। সুন্দর, তুমি KH এর মান পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, এটা ওকে। এবার আমরা চলে যাব দ্রাব্যতার গুণফল। দেখো দ্রাব্যতার গুণফল, KSP, সলিবিলিটি প্রোডাক্ট। সলিবিলিটি প্রোডাক্ট সম্পর্কে 4টা কথা আপনারা লিখতে হবে। প্রথম, কেবলমাত্র সম্পৃক্ত দ্রবণের KSP হয়। এখন দেখেন যাদের দ্রাব্যতা কম কেবল তাদেরই KSP হয়, যাদের দ্রাব্যতা বেশি তাদের কিন্তু KSP নাই। যেমন সোডিয়াম ক্লোরাইডের নো KSP। ঠিক আছে, এখন দেখো 3 নাম্বার, KSP কেবল তাপমাত্রার উপর নির্ভর করে। KSP কেবলমাত্র কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। KSP বের করার সময় দ্রাব্যতার একক মোল পার লিটার এ নিতে হবে। KSP যখন আপনি বের করবেন তখন দ্রাব্যতার একক অবশ্যই মোল পার লিটারে কনভার্ট করে নেবেন। ওকে, এটা আপনারা নিশ্চয়ই লিখছেন। কেবলমাত্র সম্পৃক্ত দ্রবণের KSP হয়, যাদের দ্রাব্যতা কম কেবল তাদেরই KSP হয়, যাদের দ্রাব্যতা বেশি তাদের KSP হয় না। KSP কেবল তাপমাত্রার উপর নির্ভর করে। KSP বের করার সময় দ্রাব্যতার একক মোল পার লিটারে নিতে হয়। ওকে, আমি এটা মুছব।
এখন দেখেন আমরা একটা লবণ নিচ্ছি, সিলভার ক্লোরাইড, আমাদের সবার পছন্দের লবণ, সিলভার প্লাস Cl মাইনাস, ঠিক আছে, সিলভার প্লাস Cl মাইনাস। এখন কে এর মান কত? কে এর মান হচ্ছে সিলভার, ওই যে ওদের ঘনমাত্রা বা ওর ঘনমাত্রা, মূলত এখানে ঘনমাত্রা না, কিন্তু এগুলো হলো সক্রিয় ভর, এগুলো হচ্ছে ঘনমাত্রা না, এগুলো হলো সক্রিয় ভর, এগুলো ঘনমাত্রা না, হ্যাঁ এগুলো ঘনমাত্রা না, এগুলো সক্রিয় ভর। আর সক্রিয় ভরের কোনো একক নাই, মাথায় রাখবেন, এজন্য KSP এর কোনো একক নাই। সক্রিয় ভরের কোনো একক নাই, এজন্য KSP এর কোনো একক নাই। সক্রিয় ভরের কোনো একক নাই, এজন্য KSP এর কোনো একক নাই। ওকে, কিন্তু একক দিলেও আপনাকে কেউ মানা করবে না। এখন দেখেন কে এবং এই যে এটা, খেয়াল করেন, এখানে খেয়াল করেন, আমরা এই যে কে তো একটা ধ্রুবক, আর এই যে সিলভার ক্লোরাইডের দিকে তাকান। সিলভার ক্লোরাইডের হিসাবটা হলো এরকম যে সিলভার ক্লোরাইডে আমি বলি অদ্রাব্যতা, কারণ দ্রাব্যতা মানে সিলভার প্লাস আর Cl মাইনাস যদি হয় তাহলে সিলভার ক্লোরাইড কী হবে? অদ্রাব্যতা হবে। সিলভার ক্লোরাইড কী হবে তাইলে বলেন তো? অদ্রাব্যতা, যে যতটুকু দ্রবণীয় হয় না, তার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যতটুকু দ্রবীভূত হবে সেটা যদি নির্দিষ্ট হয়, তাহলে যতটুকু দ্রবীভূত হবে না সেটাও কেমন হবে? নির্দিষ্ট। তার মানে সিলভার ক্লোরাইড, এই যে সিলভার ক্লোরাইডের যে পরিমাণটা এটাও নির্দিষ্ট, তার মানে এইটাও নির্দিষ্ট, এইটাও নির্দিষ্ট, এইটাও ধ্রুবক, এইটাও ধ্রুবক। এই যে দুইটা ধ্রুবক, এই দুইটা ধ্রুবকের গুণফল হবে একটা ধ্রুবকের নাম হইল KSP। এখন এখান থেকে আপনি দেখেন, আপনি যদি একটা সিলভার ক্লোরাইড ভাঙেন তাহলে আপনি একটা সিলভার পান, একটা ক্লোরাইড পান। আপনি যদি দুইটা ভাঙেন, দুইটা পাবেন, দুইটা পাবেন। আপনি যদি S পরিমাণ ভাঙেন, মানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যদি S হয়, তাহলে এখানে সিলভারের দ্রাব্যতা S, ক্লোরাইডের দ্রাব্যতা S। দ্যাট মিনস এটা S ইন্টু S ইকুয়াল হলো S স্কোয়ার। যারা একাডেমিকে পড়েন নাই তারাও বুঝবেন আশা করি। তাহলে এটাও S, এটাও S, তাহলে কী হবে? S স্কোয়ার হবে। এটা আমরা নিশ্চয়ই বুঝছি। এবার আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা বের করি। ম্যাগনেসিয়াম 2 প্লাস Cl মাইনাস, দুইটা। এত সহজেই শেষ হবে? আরে না, কয় ঘন্টা হইল? মাত্র। তোর দাম বোন, হ্যাঁ ওই তো ডেইলি 8 ঘন্টা। ওকে, দাঁড়া শেষ করে দিচ্ছি। এখন খেয়াল করো, এখানে এটার জন্য যদি আমরা বের করতে চাই, এইটার জন্য দেখো, একটা সিলভার ক্লোরাইড থেকে একটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে একটা ম্যাগনেসিয়াম, দুইটা ক্লোরাইড পাওয়া যায়, দুইটা থেকে দুইটা, চারটা। S পরিমাণ যদি ভাঙো, এখানে Sটা, এখানে কী হবে? 2Sটা। ঠিক আছে, এখন যদি আমরা কে এর মান বের করতে চাই, কে এটা, তাহলে এইটা এবং এইটার গুণফল হচ্ছে কনস্ট্যান্ট। রোজা, রোজা আছো? ও আচ্ছা, না ভালো রোজা থাকা। এই দুইটার গুণফল হচ্ছে KSP। এটা S, ম্যাগনেসিয়ামের জন্য S, আর এই যে ক্লোরাইডের জন্য দেখেন 2S উপরে স্কোয়ার, তাহলে কি হবে? 4S কিউব। KSP ইকুয়াল হচ্ছে 4S কিউব।
আমি তো চিন্তা করতেছি কোন সময় জনশূন্য হয়ে যায়, গহীন অরণ্য হয়ে যায়, কোনো মানুষ নেই। 19 জনের মধ্যে তো একজন আমি নিজেই। এখন দেখো AXBY নামের একটা লবণ আছে, ওরে ভাঙতে হবে তোমাকে এইটা। তাহলে আমরা একটা সূত্র বানাই ফেলতে পারবো এটা দিয়ে। তুমি দেখো A এর যোজনী কত? A এর যোজনী হলো Y আর B এর যোজনী হলো X। তার মানে আর A ধাতু আর B হলো কি অধাতু, তাহলে হবে AY প্লাস প্লাস BX মাইনাস। দেখো তো এটা বুঝছো কিনা? A এর যোজনী হচ্ছে Y, তাহলে A হবে Y প্লাস, আর B এর যোজনী হচ্ছে X, তাহলে B হবে X মাইনাস। তাহলে তুমি আমাকে বলো যে A আছে কয়টা? এখানে A আছে Xটা, Xটা A আছে, আর এই যে দেখো Y, এই যে B আছে কয়টা? Yটা B আছে। তাহলে আমরা বলতে পারি K ইকুয়াল AY প্লাস টু দি পাওয়ার X। এটা একটু নিচে লিখি কারণ এখানে অনেকগুলো লেখাজোকা আছে। K ইকুয়াল AY প্লাস টু দি পাওয়ার X B X মাইনাস টু দি পাওয়ার Y AXBY। ওকে, এখন দেখো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো K এবং AXBY এই দুটার যে গুণফল কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন কথা হইলো ভাইয়া তুমি যদি এখান থেকে একটা ভাঙো তাহলে AY প্লাস পাও এক্সট্রা, আর BX মাইনাস পাও কয়টা? ওয়াইটা পাও। তুমি যদি দুইটা ভাঙো তাহলে 2x পাও 2y পাও। তুমি যদি S পরিমাণ ভাঙো তাহলে SX নাকি, আর এদিকে SY পাও। তাহলে দেখো AY প্লাসের ঘনমাত্রা হলো যদি দ্রাব্যতা, AXBY এর দ্রাব্যতা যদি S হয় তাইলে AY প্লাসের দ্রাব্যতা হবে SX, আর BX মাইনাসের দ্রাব্যতা হবে SY। দ্যাট মিন্স আমরা এটাকে লিখতে পারি, এটা হলো SX টু দি পাওয়ার X SY টু দি পাওয়ার Y। S to the power X, X to the power X, S to the power Y, X to the power Y to the power Y। তার মানে আমরা বলতে পারি X to the power X, Y to the power Y, S to the power, এই দেখো S এর উপর দুইটাই আছে X প্লাস Y। এই জিনিসটাই হলো কেএসটি। দেখেন KSP ইকুয়াল হলো X টু দি পাওয়ার X, Y টু দি পাওয়ার Y, S টু দি পাওয়ার X প্লাস Y। KSP ইকুয়াল হচ্ছে X টু দি পাওয়ার X, Y টু দি পাওয়ার Y, S টু দি পাওয়ার X প্লাস Y। KSP ইকুয়াল X টু দি পাওয়ার X, Y টু দি পাওয়ার Y, S টু দি পাওয়ার X প্লাস Y। তাহলে এখান থেকে আমি যদি S এর মান বের করি, S ইকুয়াল হবে KSP by X to the power X, Y to the power Y, X plus Y। দেখেন S ইকুয়াল হবে KSP by X to the power X, Y to the power Y, X plus Y। ঠিক আছে, এটা S। KSP দেওয়া থাকলে তখন S বের করবেন এটা দিয়ে। আপনাকে যদি বলে ক্যালসিয়াম কার্বনেট আগেই না নেই, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা আপনাকে বলে দিছে, কত বলছে জানেন? KSP কত খেয়াল করেন, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা 0.0001, রিপন আসার কথা। হ্যাঁ উপরে যাও নাকি
হ্যাঁ কয়টায় হবে না ক্লাস, সব ক্লাস অফ এখন। এখন দেখো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো তোমার এখানে এস এর মান দিয়ে দিচ্ছে, এস হলো 1 2 3 4 10 ইনভার্স 4 মোলার। তাইলে সিলভার ক্লোরাইড এর কেএসপি আমরা কেমনে বের করবো? কেএসপি ইকুয়াল কেমনে বের করবো বলো তো? কেএসপি সিলভার ক্লোরাইডের এখানে এক্স এর মান 1, ওয়াই এর মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 1, এস টু দি পাওয়ার 1 প্লাস 1, তার মানে এস স্কোয়ার। দ্যাট মিনস 10 ইনভার্স 4 হোল স্কোয়ার 10 ইনভার্স 8। আমরা কিন্তু কেএসপির কোনো একক লিখবো না, আমরা কেএসপির কোনো ধরনের একক লিখবো না, কেএসপির কোনো একক লিখবো না আমরা, ঠিক আছে? এবার একটা অঙ্ক দিব তোমাদেরকে, তোমরা ঝটপট এই অঙ্কটা করবা। তোমাকে বলছে ক্যালসিয়াম কার্বনেটের দ্রাব্যতা 20 গ্রাম পার লিটার হলে ওর কেএসপি কত? এটা বের করো। অভ্যাস থেকে বলতিস। সাদিকুজ্জামান সুজন, ওয়ালাইকুম আসসালাম, মাত্র আসছেন মনে হয়। আচ্ছা কত হলে এটা কত হবে? 27s⁴ লিখছে কে? এটা জান্নাতুন নাইমা হক। মাইকটার কি খাইছো নাকি খাবা? হ্যাঁ মাইক তো মনে হয় খাও নাই। তুমি একটু এই যে মহাখালী এসে মাইর খেয়ে যাও অথবা ফার্মগেট এসে মাইর খেয়ে যাও। তুমি 27s⁴ কেমনে লিখছো বাবা? হায় হায় সর্বনাশ। এখন দেখো এটা এমনি না, এইখানে মূলত যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে আমি দ্রাব্যতার এককটাকে দিছি গ্রাম পার লিটার এককে, দ্রাব্যতাকে দিছি গ্রাম পার লিটার এককে। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেট ওর তো হইলো তোমার ক্যালসিয়াম 2+, আর এদিকে কার্বনেট, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। তার মানে ক্যালসিয়ামের সাথে সহগ 1 আর এই যে পুরো কার্বনেটের সাথে সহগ 1। তার মানে আমি যদি কেএসপি বের করি তাহলে কি হবে? 1 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 1, এস টু দি পাওয়ার 1 প্লাস 1, দ্যাট মিনস এস স্কোয়ার। এখানে এস নিয়ে এখন একটা ঝামেলা আছে, আপনি কোন এস ব্যবহার করবেন? কোন এস ব্যবহার করবেন? কোন এস ব্যবহার করবেন? কোন এস ব্যবহার করবেন, এটা হলো কথা। কোন এস ব্যবহার করবেন আসেন একটু বলি। 20 গ্রাম পার লিটার, এই যে এইটা 20 গ্রাম বাই 1 লিটার, ওরা আপনি কনভার্ট করতে হবে। মনে আছে আমরা যে 4টা কথা বলছিলাম, 4টা কথার মধ্যে একটা কথা ছিল এসকে অবশ্যই মোল পার লিটারে কনভার্ট করে লিখতে হবে। তাহলে আমাদের এখানে এস কত? 20 গ্রাম। দেখেন এন ইকুয়াল W/M, ওরা যদি মূলে কনভার্ট করতে হয়, ভরকে যদি মূলে কনভার্ট করতে হয়, গত দিনের লেকচারে বলছিলাম আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20/100, এটা হবে 0.2 মোল পার লিটার।
দেখেন মোল পার লিটার, মোল পার লিটার, সাবাস সাবাস। এখন দেখেন তাহলে 0.2, তাহলে হবে 0.2 হোল স্কয়ার, 0.04 হবে ওর কেএসপি, 0.04 হবে ওর কেএসপি। ঠিক আছে, অনেকেই পারছেন, অনেকেই পারেন নাই, পারতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। ওকে, ওকে, এবার খেয়াল করেন আমাদের সময়ায়ন প্রভাব কি। তার আগে আমি একটু বলি, কেআইপি বলে একটা জিনিস আছে। দেখেন দ্রবণ হইল কয় প্রকার? দ্রবণ হইল 3 প্রকার। সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত, এই 3টা। এখন আপনি যদি এই যে সম্পৃক্ত দ্রবণের আয়নগুলো নিয়ে আয়নগুলোর গুণফল করেন, আচ্ছা কেএসপির সংজ্ঞা কি বলেন তো? কেএসপি কোনো সম্পৃক্ত দ্রবণের আয়নগুলোর গুণফল, ঠিক আছে, আয়নগুলোর সক্রিয় ভরের গুণফল। যেমন ধরেন আপনি সিলভার নিছেন, সিলভার ক্লোরাইড, ওর জন্য কেএসপি যখন বের করছেন তখন কি করছেন? এই যে দেখেন ওর সক্রিয় ভরের, এই যে আয়নগুলোর সক্রিয় ভরের গুণফল নিছেন, তাই না? সক্রিয় ভরের গুণফল নিছেন, এটা হলো কি কেএসপি। কিন্তু আপনি কি জানেন যে আপনি সম্পৃক্ত নেন, অসম্পৃক্ত নেন, ধরেন আমি সিলভার ক্লোরাইড কেমন আমি জানি না, সিলভার ক্লোরাইড কি সম্পৃক্ত না অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত? যেমনই হোক, আপনি যদি ওর এই যে আয়নগুলোর গুণফল নেন তখন সেটা হবে কি জানেন? ওর কেআইপি হবে। মানে আপনি ওর আয়নগুলোর শুধু গুণফল যদি নেন বা এই যে আয়নগুলোর সক্রিয় ভরের গুণফল যদি নেন তাহলে সেটা হবে কেআইপি, সেটা হবে কেআইপি, সেটা হবে কেআইপি। মানে যেমনে কেএসপি বের করে অমনেই কি কেআইপি বের করে, মানে সবই একই। যদি আপনি না জানেন যে সেটা যদি সম্পৃক্ত হয় তাইলেও কেআইপি, সেটা যদি অসম্পৃক্ত হয় তাইলেও কেআইপি, সেটা যদি অতিপৃক্ত হয় তাইলেও কি কেআইপি। কিন্তু মাথায় রাখবেন আমরা হচ্ছে যখনই কেউ সম্পৃক্ত অবস্থায় থাকে, তখন আমরা তার এই যে সক্রিয় ভরের গুণফলগুলো যখন নিব তাকে স্পেশালি কেএসপি বলে। মানে যত প্রকারের কেএসপি আছে সবাই কেআইপি, মানে শুধু সম্পৃক্তের জন্য তাকে আমরা স্পেশালি কেএসপি ডাকবো। তার নাম তো কেআইপি, অবশ্যই কেআইপি তো হবে, কিন্তু তাকে স্পেশাল করার জন্য, আলাদা করার জন্য তার একটা নাম দিয়েছে কেএসপি, সলিবিলিটি প্রোডাক্ট। মানে আমি বুঝাইতে চাচ্ছি এটা হচ্ছে আয়নিক গুণফল কেআইপি, আয়নিক গুণফল। আপনি সম্পৃক্ত দেন, অসম্পৃক্ত দেন, অতিপৃক্ত দেন, সবার জন্য আয়নিক গুণফল। কিন্তু সম্পৃক্তের জন্য ওকে মাঝে মাঝে একটু স্পেশালি আমরা ডাকি, যেটার নাম হলো কেএসপি, সলিবিলিটি প্রোডাক্ট। এখন আমি একটা কথা বলতে পারি, সকল কেএসপি কেআইপি, কিন্তু সকল কেআইপি কি কেএসপি হবে না। সকল কেএসপি কেআইপি, কিন্তু সকল কেআইপি কেএসপি নয়। সকল কেএসপি কেআইপি, কিন্তু সকল কেআইপি কেএসপি নয়। ঠিক আছে, এখন যদি আমরা দেখি যে কোথাও কেএসপি ইকুয়াল কেআইপি, এই দুইটা যখন সমান হবে তখন এটা হবে সম্পৃক্ত দ্রবণ, এখন দেখো কেএসপি যদি লেস দেন কেআইপি হয় তাহলে এটা হবে অধক্ষিপ্ত বা অতিপৃক্ত দ্রবণ। এখন দেখো কেএসপি ইজ গ্রেটার দ্যান কেআইপি যদি হয় তাহলে এটা হবে অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তাহলে আমরা যদি শুধুমাত্র সম্পৃক্তের কথা বলে তাহলে সেটা হবে, শুধুমাত্র যদি সম্পৃক্তের কথা বলে তাহলে সেটা হবে কেএসপি। আর যদি সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত, মানে কার কথা বলছে আমরা জানি না, সিলভার ক্লোরাইড কি আমরা জানি না মনে করেন, তাহলে সেটা হবে কি? সেটা হবে কেআইপি। ওকে, সেটা হবে কেআইপি, আমরা এটা মাথায় রাখবো। ওকে,
ঢাকা ইউনিভার্সিটিতে যে কেআইপি এর ম্যাথ আসার সম্ভাবনা নাই, ঠিক আছে? কেএসপি এর ম্যাথই আসবে, ছোটোখাটো, বড় ক্যালকুলেশনের ম্যাথ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। এবার দেখো লাস্ট টপিক, একদম লাস্ট, সময়ায়ন প্রভাব। সময়ায়ন প্রভাব। আজকে কি আমার দোকান খোলা? আজকে কিন্তু নববর্ষের দিন। ওকে, লাস্ট টপিক। লাস্ট টপিক হচ্ছে সময়ায়ন প্রভাব। মনে করেন এরকম একটা দ্রবণ আছে, কম দ্রাব্যতা বিশিষ্ট কোনো দ্রবের দ্রবণ, যেমন ধরেন সিলভার ক্লোরাইডের দ্রবণ আছে, সিলভার ক্লোরাইডের দ্রবণ, সিলভার ক্লোরাইডের দ্রবণ, সিলভার ক্লোরাইডের যে দ্রবণ, এই দ্রবণের আমরা কিন্তু একটা জিনিস জানি, ও দ্রাব্যতা কম, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কিন্তু কম। ওর মধ্যে যদি আপনি বেশি দ্রাব্যতা বিশিষ্ট কোনো একটা দ্রব্য যোগ করেন, যেমন ধরেন সোডিয়াম ক্লোরাইড যোগ করেন, সোডিয়াম ক্লোরাইড, তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা আরও কমে যাবে। কম দ্রাব্যতা বিশিষ্ট কোনো দ্রবের দ্রবণে বেশি দ্রাব্যতা বিশিষ্ট কোনো দ্রব্য যোগ করলে যার দ্রাব্যতা কম তার দ্রাব্যতা আরও কমে যাবে। মানে গরিবদের শোষণ, মানে যার দ্রাব্যতা কম তার দ্রাব্যতা আরও কমবে, কিন্তু যার বেশি তার কোনো ক্ষতি হবে না। ব্যাপারটা এরকম, দেখেন সিলভার ক্লোরাইড, সিলভার প্লাস সিএল মাইনাস, ওকে, তার মানে সময়ায়নের প্রভাবে এখন দেখেন সময়ায়ন প্রভাবের এই ব্যাখ্যা যদি আমি দিতে হয় তাহলে আমাকে এই কথাটা বলতে হবে। দেখেন ওরা এই সিলভার ক্লোরাইড ও হচ্ছে সাম্যাবস্থায় আছে, সিলভার ক্লোরাইড এবং সিলভার প্লাস সিএল মাইনাস, এই যে আয়ন এবং সিলভার ক্লোরাইড এই দুইটা মিলে সাম্যাবস্থায় আছে, ভালো কথা। এখন সাম্যাবস্থায় আপনি যখনই ওর সময়ায়ন কাউকে দিচ্ছেন, যেমন ধরেন সোডিয়াম ক্লোরাইডে দিচ্ছেন, তার মানে কি আপনি ক্লোরাইড দিচ্ছেন, ক্লোরাইড দিচ্ছেন। সাম্যাবস্থার নিয়মটা আমি বলি, সাম্যাবস্থায় যখন আপনি কোনো একটা কাজ করবেন, সাম্যাবস্থায় আপনি যখন কোনো একটা কাজ করবেন, সাম্যাবস্থায় থাকা অবস্থা সুখে শান্তিতে বসবাস করতেছে, এই অবস্থায় আপনি কোনো একটা কাজ যখন করবেন, ওর কোনো একটা কিছু চেঞ্জ যখন করবেন, ওর কিন্তু সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে। তখন ও আবার সাম্যাবস্থাটাকে ফিরে আনার জন্য আপনি যা করবেন তার উল্টা কাজ করবে, আপনি যা করবেন তার উল্টা কাজ করবে। যেমন ধরেন সিলভার ক্লোরাইড, আমি সিলভার আর সিএল মাইনাস, এখানে আমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দিচ্ছি, তার মানে আমি কি ক্লোরাইড দিছি, এখানে ক্লোরাইড দিছি মানে ক্লোরাইডের পরিমাণ বেশি হয়ে গেছে, ক্লোরাইডের পরিমাণ কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এখানে ক্লোরাইড বেশি হয়ে গেছে, দ্রবণে সাম্যাবস্থা নষ্ট হয়ে গেছে। এখন ও আবার সাম্যাবস্থা যদি ব্যাক করতে হয় তাহলে কী করবে, আবার সাম্যাবস্থা ব্যাক করতে যাচ্ছে, তাইলে ওকে কি করতে হবে, এই যে ক্লোরাইডের পরিমাণটা কমাইতে হবে, মানে ব্যাক রিয়াকশনটা চালাবে ও। ভাই ব্যাক রিয়াকশন চালানো মানে এই দিকে গেলে ওর দ্রাব্যতা বাড়ে, আর পেছনে গেলে ওর দ্রাব্যতা কী হয়ে যায়, কমে যায়। সামনের দিকে গেলে ওর দ্রাব্যতা বাড়ে, আর পেছনের দিকে গেলে ওর দ্রাব্যতা কী হয়ে যায়, কমে যায়। ঠিক আছে, সামনের দিকে গেলে ওর দ্রাব্যতা, তাহলে এখন দেখেন যখন আপনি ক্লোরাইডটা দিলেন, ক্লোরাইডের পরিমাণ বেড়ে গেল, তার মানে ওর সাম্যাবস্থা নষ্ট হয়ে গেল, ও আবার সাম্যাবস্থা আনার জন্য ও কী করবে, ক্লোরাইডকে, এই যে ক্লোরাইডকে কমানোর চেষ্টা করবে, কমানোর জন্য সিলভার এবং ক্লোরাইড মিলিত হয়ে সিলভার ক্লোরাইড তৈরি করবে, ব্যাক রিঅ্যাকশন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার ব্যাপারটা? তাইলে কেন সময়ায়ন প্রভাবের ফলে কম দ্রাব্যতা বিশিষ্ট দ্রবের দ্রাব্যতা আরও কমে যায়, এটার ব্যাখ্যা হলো এটা। ঠিক আছে, এবার আসেন লাস্টে, এই যে এটার একটা ইকুয়েশন আমরা প্রমাণ করে দিই, এরপর আমরা ছেড়ে দিব আপনাদেরকে, ডোন্ট ওয়ারি। এখন দেখো, ধরো এই যে এটা সিলভার ক্লোরাইড, একদম শুরুর দিকে কোনো কাম কাজ করি নাই, ওর দ্রাব্যতা হলো এস, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হলো এস। তাইলে দেখো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা দিয়ে এস হয়, তাইলে এই সিলভার হলো সিএল মাইনাস,
তাহলে এদিকে এটা যদি এস হয় তাহলে এটাও এস এটাও এস, তাহলে ওর কেএসপি কত? ওর কেএসপি হবে হচ্ছে এস স্কোয়ার। আমরা অলরেডি শিখছি কিন্তু এটা। এখন আপনি যখন এই পাশে দেখেন সিলভার ক্লোরাইডের মধ্যে আপনি কি করছেন? সোডিয়াম ক্লোরাইড দিচ্ছেন, সোডিয়াম ক্লোরাইড দিচ্ছেন আপনি এক্স মোলার সোডিয়াম ক্লোরাইড দিচ্ছেন। এখন এই যে সোডিয়াম ক্লোরাইড এক্স মোলার দিচ্ছেন, দেওয়ার পরে আমাদের এই যে সিলভার ক্লোরাইড যে আগে ছিল, সিলভার ক্লোরাইড তার দ্রাব্যতা কী হয়ে গেছে? কমে গেছে না? তার দ্রাব্যতা কমে এখন কী হয়েছে? এটা হলো কি? সোডিয়াম ক্লোরাইড যোগ করার পরে, মানে সময়ায়ন যোগ করার পর তার দ্রাব্যতা কী হয়ে গেছে? এস প্রাইম হয়ে গেছে। এখন কথা হচ্ছে দ্রাব্যতা যে এস প্রাইম হয়ে গেছে, এখন এই এস প্রাইম লেস দেন এস, এসের চেয়েও কম, এস প্রাইম হচ্ছে এস অপেক্ষা কম। হ্যাঁ, এস প্রাইম হচ্ছে এস অপেক্ষা কম। এখন দেখো, আমি যদি এখানে একটা কাজ করি, আমি যদি এখানে সিলভার ক্লোরাইডের এই অবস্থায় কেএসপি বের করতে চাই, সিলভার ক্লোরাইড সিলভার প্লাস সিএল মাইনাস, এখন দেখো তাইলে এখানে যে কেএসপি হবে সেটা হবে এরকম, কেএসপি ইকুয়াল সিলভার প্লাস সিএল মাইনাস। একটু খেয়াল করো, এখন শেষের দিকে একটু মনোযোগ দাও, এটা তোমার কাজে লাগবে। সিলভারের উৎস এখানে একটাই, সিলভার ক্লোরাইড থেকেই কেবল সিলভার আসে। আর দেখো দ্রাব্যতা কমে দেয় এস প্রাইম হয়েছে, এটা হচ্ছে সিলভারের ওকে প্রাইম, সিলভার প্রাইম এস প্রাইম। এখন দেখো ক্লোরাইডের সোর্স কয়বার? ক্লোরাইড এখান থেকে আসে, আবার এখান থেকে আসে। এখান থেকে যে ক্লোরাইড আসে সেটা হলো এস প্রাইম প্লাস এখান থেকে ক্লোরাইড আসে কত? এক্স। দেখো বুঝছো কিনা? আবার কেএসপি ইকুয়াল সিলভার প্লাস সিএল মাইনাস। তাইলে আমার এই যে সিলভার প্লাস যেটা, এটা কই থেকে আসে? সিলভার ক্লোরাইড থেকে আসে। দ্রাব্যতা কমে কত হয়েছে? এস প্রাইম হয়েছে, সেটাই হবে এখানে এস প্রাইম। আর ক্লোরাইড, ক্লোরাইড কত? এস প্রাইম প্লাস এক্স। তাহলে তুমি আমাকে আরেকটা কথা বলো, এই যে কেএসপি এইখানে যত, এইখানে এবং এইখানে দুই জায়গায় কেএসপি সমান কিনা? দুই জায়গায় কেএসপি সমান। বলো তো কেন? কারণ কেএসপি কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। তুমি এখানে ঘনমাত্রা চেঞ্জ করছো, বা তুমি যেটা করছো, তুমি এখানে নতুন একটা দ্রব্য অ্যাড করছো, তুমি তাপমাত্রা চেঞ্জ করোনি, তাপমাত্রা চেঞ্জ করো নাই, তার মানে এখানে কি হবে? এখানে কেএসপি এর মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? শুধুমাত্র দ্রাব্যতার পরিবর্তন হবে, কেএসপি এর মান একই থাকবে। এখন দেখো কেএসপি এর মান যেহেতু একই আছে, তার মানে আমরা এই যে এটাকে কেএসপি বা এদিকে কেএসপি ইকুয়াল হচ্ছে এস প্রাইম হোল স্কয়ার প্লাস এস প্রাইম এক্স। দেখো এইখানে মূলত আমি একটা কথা বলতে পারি, এস এমনিতেই কম, তার চেয়েও কম হইলো, তার চেয়েও কম হইলো এস প্রাইম, তার চেয়েও অনেক কম হইলো এস প্রাইম স্কোয়ার। তার মানে এস প্রাইম স্কোয়ার এই মান খুবই ছোট একটা মান, দ্যাটস ওয়াই আমি এস প্রাইম স্কোয়ার এটাকে ইগনোর করতে পারি। তাহলে আমার কেএসপি ইকুয়াল হবে এস প্রাইম এক্স, সুতরাং এস প্রাইম ইকুয়াল হবে কেএসপি বাই এক্স। এস প্রাইম ইকুয়াল কেএসপি বাই এক্স। আপনি দেখেন এস প্রাইম ইকুয়াল যদি কেএসপি বাই এক্স হয়, তাহলে আমরা এটাকে খুব সহজে বের করে ফেলতে পারবো না যে আমাদের এই সিলভার ক্লোরাইডের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যোগ করায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কমে কত হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা আছে, দেখেন এখানে এক্স নিয়ে একটু কথাবার্তা আছে, এক্স নিয়ে, এক্স নিয়ে কথাবার্তাটা হচ্ছে সেটা এরকম, এক্স হইল সময়ায়নের ঘনমাত্রা। দেখেন সময়ায়নের ঘনমাত্রা হচ্ছে এক্স। ধর এদিকে আসেন, এদিকে আসেন। 3 ঘন্টা 55 মিনিট মাত্র। কি? হ্যাঁ, সামনে আসেন। আমি তো ওই ইয়েতে যাবো, ওই তো আপনার ইয়ের ওইখানে যাবো। না, আপনার নিয়ে যাবো। কেন? ক্লাস কয়টায়? 2টায়। সমস্যা নেই, এখন শেষ করে দিচ্ছি। তাহলে আমরা একটা সিএনজি নিয়ে ওদিকে গিয়ে, আমি তো টাকা নিই নাই, কার্ড আছে। ওকে, এখন দেখো, এবার খেয়াল করো আমি কেন এই কথাটা বলছি যে এস প্রাইম ইকুয়াল হচ্ছে কেএসপি বাই এক্স।
এক্স হচ্ছে সম আয়নের ঘনমাত্রা। এখন তুমি খেয়াল করো, তুমি যদি 2 মোলার সোডিয়াম ক্লোরাইড দাও, তাইলে এক্স এর মান কত? 2, ঠিক আছে না? কিন্তু তুমি যদি 2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড দাও, খেয়াল করো, ম্যাগনেসিয়ামকে ভাঙো, এখানে যদি 2 মোলার দাও, তাইলে এখানে কত মোলার পাবা? 2 মোলার ভাঙলে এখান থেকে কত মোলার পাবা? 4 মোলার পাবা। তার মানে তখন এই এক্স এর মান কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। বুঝো? কিন্তু তখন এই এক্স এর মান 4 হয়ে যাবে। তখন এই এক্স এর মান কত হয়ে যাবে? 4 হয়ে যাবে ভাই। যদি তুমি ধরো আমরা চিন্তা করি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিই, যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কম, এরকম কিছু একটা লবণ দিলাম যার সমায়ন হলো 3 গুণ, তখন কিন্তু এখানে ধরো এটা যদি 2 মোলার এমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড দাও, তখন এটা কিন্তু হয়ে যাবে তোমার 6 মোলার, 6 হয়ে যাবে নিচে। ঠিক আছে, আমরা এই ব্যাপারটা মাথায় রাখবো। যাই হোক,